বাংলার নবজাগরণ ষষ্ঠ পর্ব। একদা যেদিন বাংলাদেশে প্রগাঢ় অন্ধতা, কৃত্রিমতা, সাম্প্রদায়িক সংকীর্ণতার মধ্যে রামমোহন রায়ের আগমন হল, সেদিন এই বিমুখ দেশে তিনি একলা ভারতের নিত্য পরিচয় বহন করে এসেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: ব্রিটিশ ভারতে, বিশেষত রাজধানী কলকাতাকে ঘিরে বাংলায় খ্রিস্ট ধর্মপ্রচার ও এখানকার মানুষদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার উদ্দেশ্যে মিশনারিরা প্রধানত এদেশে আসেন। এই সময়ে তাদের আস্তানা ছিল শ্রীরামপুরে ও তার আশেপাশে। তাদের উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে খ্রিস্ট ধর্মের প্রচার করা। মিশনারিরা খ্রিস্ট ধর্ম সব থেকে ভালো, মানুষকে এটাই প্রচার করত। তাছাড়া খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য হিন্দু ধর্মকে না বুঝেই হিন্দু ধর্মকে অযথা আক্রমণ করতে থাকে। রামমোহনের প্রতিবাদ ছিল এসবের বিরুদ্ধে। রাজা রামমোহন রায়, চতুর্থ খণ্ড। এই খণ্ডে আমরা আলোচনা করেছি রামমোহন রায়ের একেশ্বরবাদ, খ্রিস্ট ধর্মের প্রতি তার আগ্রহ, শ্রীরামপুরে মিশনারিদের সঙ্গে রামমোহনের তর্কযুদ্ধ, মিস্টার অ্যাডামের সঙ্গে রামমোহনের সখ্যতা, এইসব নিয়ে। আগেই জেনেছি রামমোহন গ্রিক ও হিব্রু ভাষা আয়ত্ত করেছিলেন খ্রিস্ট ধর্মের মূল শাস্ত্র জানবার জন্য। খ্রিস্ট ধর্মের প্রতি তাঁর অনুরাগ বিভিন্নভাবে প্রকাশ পায়, যেমন মিশনারিদের সঙ্গে বন্ধুত্ব, শ্রীরামপুরের মিশনারি কেরি সাহেবের পারিবারিক প্রার্থনায় যোগ দেওয়া, এমনকি তিনি তাঁর অনুবাদ কেন উপনিষদের ভূমিকা শেষ করেন মূল বাইবেল থেকে নেওয়া উদ্ধৃতি দিয়ে। তাই খ্রিস্ট ধর্মের অনুরাগী যারা, বিশেষ করে মিশনারিরা, ভাবলেন যে রামমোহনের নিশ্চয়ই খ্রিস্ট ধর্মে অনুরাগ আছে। কেউ কেউ এমন ভেবে বসলেন যে তিনি অতি শীঘ্র খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন। মিশনারিদের রামমোহনের প্রতি আগ্রহ: রামমোহন হিন্দু শাস্ত্রে যেমন পণ্ডিত ছিলেন, তেমনি ফার্সি ও আরবি ভাষা জানার জন্য মুসলমান ধর্মশাস্ত্রেও তার পাণ্ডিত্য ছিল। কলকাতায় বাস করবার সময় তার বেদান্তসার ও কেন উপনিষদের ইংরেজি অনুবাদের একটি সংস্করণ লন্ডন থেকে প্রকাশিত হয়। তার সম্বন্ধে সেখানে এবং ভারতবর্ষে মিশনারিদের মধ্যে প্রায় একসঙ্গে কৌতূহল তৈরি হয়। তারা রামমোহনের পৌত্তলিকতার বিরোধিতা ও একেশ্বরবাদের সমর্থক ছিলেন। একেশ্বরবাদ ও খ্রিস্ট ধর্ম। আগেই জেনেছি যে একেশ্বরবাদের সঙ্গে খ্রিস্ট ধর্মের মিল থাকায় মিশনারিরা সম্ভবত রামমোহনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু বিচার বিশ্লেষণ না করে রামমোহন কোনো ধর্মমত গ্রহণ বা বর্জন করেননি। স্বাধীনভাবে রামমোহন তার মতামত প্রকাশ করতেন। খ্রিস্ট ধর্মের মধ্যে তিনি যেমন সন্ধান পেয়েছিলেন যীশুখ্রিস্টের কল্যাণ বাণীর, তেমনি লক্ষ্য করেছিলেন অনেক যুক্তিহীন তথ্যকথা এবং অনেক কাল্পনিক কাহিনী। মিশনারিদের সঙ্গে শাস্ত্র বিচার: রামমোহন তার দেশের মানুষদের উপকারের জন্য 1820 সালে লেখেন প্রিসেপ্টস অফ জিসাস গাইড, পিস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ যীশু খ্রিস্টের উপদেশ, শান্তি ও সুখের পথ। এই পুস্তিকাটি মিশনারিদের প্রেস থেকে ছাপা হয়েছিল। বইটি ছাপা হলে তীব্র আলোড়নের সৃষ্টি হয়। মিশনারিদের সমালোচনাই এদের মধ্যে সব থেকে বেশি ছিল। রামমোহনের মতে খ্রিস্টের প্রকৃত বাণীর অর্থ বিকৃত করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা একেশ্বরবাদ পরিত্যাগ করেছে। তার মতে খ্রিস্ট বিশ্বাসীরা পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই ভিন্ন ভিন্ন তিনজন ব্যক্তিকে, যা তৃত্ববাদ হিসেবে পরিচিত, ঈশ্বরত্বের সমান অধিকারী বলে প্রচার করে। পরব্রহ্মের অখণ্ড ও অপার ঐক্যের মধ্যে বহুদেববাদ বসানো হয়েছে। তারা অযৌক্তিকভাবে তৃত্ববাদের কীর্তন করে আর যিশুর উপর দেবত্ব আরোপ করে পৌত্তলিকতা। তাই তারা মারাত্মক দোষে দোষী। তাছাড়া যীশু খ্রিস্টের চরিত্রকাররা নানান অতি প্রাকৃত অলৌকিক ঘটনা ও কাজের বিবরণে যিশুর বাস্তব ও ঐতিহাসিক জীবন বৃত্তান্ত অনেকাংশে পৌরাণিক কাহিনীতে পরিণত করেছে। মিশনারিরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন যে রামমোহন ইচ্ছাকৃতভাবে প্রভু যিশুর উজ্জ্বল মহিমা নষ্ট করছেন। তাঁরা এজন্য তাদের পত্রিকা ফ্রেন্ড অফ ইন্ডিয়ায় রামমোহনের লেখার তীব্র প্রতিবাদ করলে রামমোহন আত্মপক্ষ সমর্থনের জন্য এ ফ্রেন্ড অফ ট্রুথ, অর্থাৎ সত্যের বন্ধু নাম দিয়ে 20 পাতার এক পুস্তিকায় অ্যান অ্যাপিল টু দি খ্রিশ্চান পাবলিকে মিশনারিদের কটূক্তির জবাব দেন।
রামমোহন ও মার্সম্যান। রামমোহনের ওই লেখার প্রতিবাদে মার্সম্যান নামে এক মিশনারি কঠোর ভাষায় তার জবাব দেন তাঁদের ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকায় 1820 সালে। এর উত্তরে রামমোহন সেকেন্ড অ্যাপিল টু দি খ্রিস্টিয়ান পাবলিক, খ্রিস্টীয় জনসাধারণের প্রতি দ্বিতীয় নিবেদন প্রকাশ করেন। প্রথম পুস্তিকাটির তুলনায় প্রায় 6 গুণ জায়গা নিয়ে এই গ্রন্থটিতে রামমোহন তাঁর বক্তব্য স্পষ্ট ও দৃঢ়ভাবে সমর্থন করেন এবং আগের মতোই খ্রিস্ট ধর্মের তৃতীয়বাদকে অস্বীকার করেন। এই বাদ-প্রতিবাদ শুধুমাত্র যে রামমোহন ও মিশনারিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়, সাধারণের মধ্যেও এর যথেষ্ট প্রতিক্রিয়া ঘটেছিল। রামমোহনের সেকেন্ড অ্যাপিলের উত্তর মার্সম্যান 1821 সালের জুন মাসে ফ্রেন্ড অফ ইন্ডিয়ায় বিস্তারিত আলোচনা করেন। 128 পাতার এই আলোচনায় মার্সম্যান সাহেব রামমোহনের বক্তব্যকে খণ্ডন করার জন্য নানা যুক্তিতর্কের সাহায্য নেন। কিন্তু রামমোহন মার্সম্যানের যুক্তি কোনোভাবেই মানতে পারলেন না। এর সমুচিত উত্তর দেবার জন্য তিনি আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে প্রায় 2 বছর পরে 1823 সালে প্রকাশ করেন ফাইনাল অ্যাপিল, অর্থাৎ শেষ নিবেদন। এতদিন পর্যন্ত রামমোহনের রচনা ছাপানো হচ্ছিল মিশনারিদের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে, কিন্তু তার এই ফাইনাল অ্যাপিল খ্রিস্টধর্ম বিরোধী বলে তারা রামমোহনের আর কোনো রচনা ছাপাতে অসম্মত হলো। রামমোহন এই বাধা দূর করতে নিজস্ব অর্থে তৈরি করলেন নূতন প্রেস, নাম দিলেন ইউনিটেরিয়ান প্রেস। অবশেষে এই প্রেসেই তার ফাইনাল অ্যাপিল ছাপানো হয়। রামমোহন ফাইনাল অ্যাপিল নাম দিয়ে যে গ্রন্থ প্রকাশ করেছিলেন সেখানে তার পাণ্ডিত্য ও তর্কশক্তি দেখে মার্সম্যান ও অন্যান্যরা অবাক হলেন। মার্সম্যান এর আগে তার যুক্তি প্রমাণ ইংরেজি বাইবেল থেকে দিয়েছিলেন, কিন্তু রামমোহন বাইবেলের ইংরেজি অনুবাদে সন্তুষ্ট না হয়ে গ্রিক ও হিব্রু ভাষায় লেখা মূল বাইবেল থেকে প্রমাণ করে দেখালেন যে মার্সম্যানের যুক্তি খ্রিস্ট ধর্মসঙ্গত নয়। মার্সম্যান সাহেবের কলম এখানেই থেমে গেল। রামমোহন রায় ও অ্যাডাম সাহেব। রামমোহন অন্যান্য ধর্মশাস্ত্রের মতোই খুব যত্ন ও আগ্রহের সঙ্গে খ্রিস্ট ধর্মশাস্ত্র শিক্ষা করেছিলেন। তিনি দেখেছিলেন যে মিশনারিদের দ্বারা প্রচারিত খ্রিস্ট ধর্মের সঙ্গে তাঁর মত মিলছে না, তাই তিনি বাইবেল অনুবাদে হাত দেন। এই সময়ে রামমোহনের সঙ্গে দুজন ব্যাপটিস্ট মিশনারি ইয়েটস ও অ্যাডাম মিশনারিদের থেকে বাইবেল অনুবাদে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু কিছু দূর এই কাজ নির্বিঘ্নে এগিয়ে যাবার পর মিশনারিদের সঙ্গে তার মতদ্বৈধ দেখা দিল। ইয়েটস সাহেব রামমোহনের চিন্তার দ্বারা প্রভাবিত না হয়ে তার সঙ্গ ত্যাগ করেন। অ্যাডাম সাহেবের একেশ্বরবাদ গ্রহণ। কিন্তু উপরোক্ত এই বিতর্কে অ্যাডাম সাহেব প্রভাবিত হন রামমোহনের চিন্তা ও ধারণার দ্বারা। অবশেষে অ্যাডাম সাহেব খ্রিস্ট ধর্মের তৃতীয়বাদ ও অলৌকিক ঘটনায় বিশ্বাস রাখতে না পেরে ব্যাপটিস্ট মিশন ছেড়ে সম্পূর্ণ একেশ্বরবাদী হন 1821 সালে। তিনি নিজেকে ইউনিটেরিয়ান বলে ঘোষণা করেন। এই সংবাদে চারিদিকে আলোড়নের সৃষ্টি হয়। অ্যাডামকে বিদ্রূপ করে তাঁরা বলতে থাকেন দ্য সেকেন্ড ফলেন অ্যাডাম, অর্থাৎ দ্বিতীয়বার শয়তান রামমোহনের প্ররোচনায় তৃতীয়বাদের স্বর্গরাজ্য হতে ভ্রষ্ট। রামমোহন রায়, অ্যাডাম সাহেব ও ইউনিটেরিয়ান কমিটি। আগেই দেখেছি রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আত্মীয় সভার কাজ বন্ধ হয়ে যাওয়ার একটি কারণ ছিল অ্যাডাম সাহেবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও তার নবপ্রচারিত ধর্মমত প্রচারে সাহায্য করতে গিয়ে। রামমোহন ও অ্যাডামের চেষ্টায় 1821 সালের সেপ্টেম্বরে ক্যালকাটা ইউনিটেরিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়। শুধুমাত্র একেশ্বরবাদে বিশ্বাসী মানুষরা যাতে এক জায়গায় জড়ো হয়ে উপাসনা করতে পারে, এটাই ছিল এই কমিটির প্রকৃত উদ্দেশ্য। এক সময়ে হরকড়া নামের পত্রিকা অফিসের দোতলায় নিয়মিত এদের আসর বসত। এই সময় রামমোহনের পারিবারিক জীবনে নানা রকম ঝামেলা হওয়ায় তার পক্ষে আর সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। 1827 সালে ব্রিটিশ ও আমেরিকান ইউনিটেরিয়ানদের সহায়তায় অ্যাডাম সাহেব গড়ে তোলেন ব্রিটিশ ইন্ডিয়ান ইউনিটেরিয়ান অ্যাসোসিয়েশন। হিন্দু একেশ্বরবাদীরা এই প্রচেষ্টা থেকে সরে আসেন। শেষে ইউনিটেরিয়ান সোসাইটি আর টিকল না। পরবর্তীকালে অ্যাডাম সাহেব ইউনিটেরিয়ান মিশনারি হিসাবে প্রথমে মাদ্রাজে ও পরে আমেরিকায় চলে যান। আমরা
এই পর্ব শেষ করব পণ্ডিত শিবনাথ শাস্ত্রী রামমোহন রায়কে যেভাবে স্মরণ করেছেন সেখান থেকে একটা পংক্তি নিয়ে। মানবাত্মার মহত্ত্ব যে জানে না, স্বাবলম্বন শক্তি তার আসে না। এ জগতে মানুষ আপনার ঘর আপনি রচনা করে। তুমি বড় হইয়া দাঁড়াইবে কি ছোট হইয়া থাকিবে তাহা তোমারই হাতে। রামমোহন রায় উপরে উঠিয়াছিলেন, এই জন্য তিনি বড়, আর তুমি আমি নিচে পড়িয়া যাই, এই জন্য আমরা ছোট।